চুপ থাকেন, আপনার কথা বলো, আপনার টাকা নিছে, আপনি তো ছিলেন, কেন টাকা নেবে? আপনাদের এটা সরকারি বেতন দেয় না? দেখলাম মৃত ব্যক্তির কাজ, মানবিক বিষয়, কারো কোনো টাকা লাগে না। যদি আল্লাহর কসম, এই কথা আপনার বলতে দেবেন। ভাই এক মিনিট ভাই শোনেন, এক মিনিট। আরে শোনেন না, আপনি একজনকে মরতে বলছেন, শোনেন। কইতে দিবি তো জানি না, তোর বাইতাম বলে আমি এই বিরক্তর ছুটে মানে কি কইতাম, আমি কইতাম মাঝে মাঝে ফুটলাম বেচালাই আমার এই কথা কোন আমার তোমার একদিন ভবিষ্যতে কইবো মা তুমি হেরি ফালতাছ আমার হলছে না বেচালাইছি। 4.5 লাখ টাকা 5.5-6 লাখ টাকার মতো হয়ে গেছে সুদে। এগুলো চাপ তো ওর উপর উঠতেছে, সব মিলে পারিবারিক চাপ, ঋণের চাপ, কাজের চাপ, কখন দেশে পাঠিয়ে দেয়, কখন পুলিশ ধরে। হার্ট অ্যাটাক করছে, মারা গেছে। এ কেমন ঋণ, যার বোঝা বইতে গিয়ে কেউ ভাবছেন নিজের সন্তান বিক্রির কথা, কেউ হারাচ্ছেন জীবন। স্বপ্নের বিদেশ যাত্রা, যে যাত্রা হওয়ার কথা ছিল ভাগ্য বদলের, সেই যাত্রাই আজ হাজারো পরিবারের কাছে হয়ে উঠেছে দুঃস্বপ্নের আরেক নাম। বিদেশ যাওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ, সেই টাকা জোগাড় করতে চড়া সুদে ঋণ নেওয়া, তারপর শুরু হয় কিস্তির চাপ। ঋণগ্রহীতা বিদেশে পৌঁছানোর আগেই শুরু হয়ে যায় সুদ আর কিস্তির নির্মম চক্র। কিন্তু কেন বাংলাদেশ থেকে শ্রমিকদের বিদেশে যেতে খরচ করতে হয় অন্য দেশের তুলনায় কয়েক গুণ বেশি? কেন বিদেশে পৌঁছানোর আগেই ঋণের জালে বন্দী হয়ে পড়ছে প্রবাসীরা? সেটা জানার আগে চলুন কিছু পরিসংখ্যানে চোখ রাখা যাক। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 8 থেকে 10 লাখ মানুষ বিদেশে পাড়ি জমান। বিদেশ যাওয়া এই বিশাল জনগোষ্ঠীর একটা বড় অংশ যাওয়ার খরচ জোগাড় করেন ঋণ নিয়ে। 18% প্রবাসী চড়া সুদের ঋণ নিয়ে বিদেশ যাওয়ার খরচ জোগান। প্রবাসীদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওক্যাপ। তাদের কয়েকটি গবেষণায় উঠে এসেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে সরকার নির্ধারিত ফি ও প্রবাসীদের প্রকৃত খরচের বিস্তর ফারাকের তথ্য। সেই তথ্যগুলোতে একটু চোখ বুলিয়ে নিন। আমি যদি উদাহরণ হিসেবে শ্রীলঙ্কার কথা বলি, নেপাল বা ইন্ডিয়ার কথা বলি, আমাদের আশেপাশের দেশ, তাদের তুলনায় বাংলাদেশের অভিবাসন খরচ প্রায় 3 থেকে 4 গুণ বেশি। এবং এইটার মূল কারণটা হচ্ছে যে এই অভিবাসনটাকে নিয়ে এক শ্রেণীর এজেন্সি তারা বড় একটা বাণিজ্য করছে। স্থানীয় যারা সুদ ব্যবসায়ী আছে অথবা যারা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন যারা আছে, তাদের কাছ থেকে যখন এই ঋণগুলো নেয় তাদেরকে কিন্তু একটা বড় অঙ্কের সুদ দিতে হয়। এবং এইভাবে মাইগ্রেন্ট ওয়ার্কাররা তারা কিন্তু একটা ঋণের একটা জালের মধ্যে তারা পড়ে যায়। সেই ফাঁদে আটকে নিজেদের রক্ত ঘামে ভেজে উপার্জন সুদের কারবারিদের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছেন প্রবাসীরা। এই দরিদ্র অভিবাসী কর্মী সে ঋণ করে হোক, জমি বিক্রি করে হোক বা বিভিন্নভাবে তারা এই টাকাটা জোগাড় করে তারা বিনিয়োগ করে যে বিদেশে যেয়ে সে যেন কর্মসংস্থান করতে পারে, তার সংসারটা যেন ভালো চলে, তার ভবিষ্যৎটা যেন ভালো হয়। কিন্তু এই টাকাটা ঘুরে ফিরে বিভিন্ন পকেটে যাচ্ছে এবং সেই জন্য এই অভিবাসী কর্মীদের কোনো পরিবর্তন হচ্ছে না। মহাজনদের পাতায় ঋণের ফাঁদ কতটা ভয়ঙ্কর সেটা জানার চেষ্টাতেই আমাদের এবারের গন্তব্য ছিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের টার্মিনাল 1-এর সামনে দাঁড়িয়ে কথা হলো এক প্রবাসীর বাবার সঙ্গে। ছেলেকে বিদায় জানাতে দিনাজপুর থেকে আসা সে ব্যক্তির কথায় উঠে এলো ঋণের ফাঁদে জড়িয়ে পড়ার কারণ। আমার ছেলের জন্য টোটাল 6 লাখ টাকা খরচ হচ্ছে। ইন্ডিয়া থেকে যারা আসে তাদের 1,25,000, হাইস্ট 30-35-এ চলে আসে ওরা। তবে আমাদের 6 লাখ টাকা খরচ হয় স্যার, কেন এটা আমি জানি না। আমার ঋণ করতে হয়েছে মোটামুটি 3 লাখ টাকা কিস্তি দিতে হবে, মাসে 1,10,000 কিস্তি। এই যে সামনে মাস থেকে শুরু হবে। কোন দেশে গেছে? কাতার। কত টাকা খরচ হলো? 6 লাখের মতো। এই কি টাকা ঋণ করতে হয়েছে না বাড়ি থেকে দিতে পারছেন? কিছু ঋণ করছি, কিছু দিছি বাড়ি থেকে। ঋণের কিস্তি কত করে দিতে হবে মাসে? 1 লাখ টাকার 20,000। অনেক সময় প্রবাসীদের এই ঋণের চাপ বইতে হয় বাড়িতে থাকা পরিবারকেও। সময় মতো ঋণের টাকা শোধ করতে না পারলে শুরু হয় চাপ দেওয়া। প্রথমে ফোন, তারপর গালিগালাজ, এক পর্যায়ে বাড়ি গিয়ে হুমকি ধমকি। এই ঋণের জাল কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা জানতে এবার চলুন নরসিংদীতে। পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় 9 মাস আগে সৌদি আরব গিয়েছিলেন জামাল। খরচ হয়েছিল প্রায় 4.5 লক্ষ টাকা।
এর মধ্যে 2 লাখ নিয়েছিলেন স্থানীয় সুদের কারবারির কাছ থেকে। শর্ত প্রতি মাসে 30,000 টাকা সুদ দিতে হবে। জামানত হিসেবে দিতে হয়েছে সাদা স্ট্যাম্পের স্বাক্ষর আর ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক। কিন্তু বিদেশে গিয়ে কোনো কাজই পাননি জামাল। ফলে 2 লাখ টাকার ঋণ মাত্র 9 মাসে দাঁড়িয়েছে প্রায় 4,70,000 টাকায়। জামালের কাছ থেকে ঋণের জামানত হিসেবে নেওয়া হয়েছে সাদা স্ট্যাম্পের স্বাক্ষর আর ব্ল্যাঙ্ক চেক। কিন্তু দেশের প্রচলিত আইন অনুযায়ী কারো কাছ থেকে খালি স্ট্যাম্পের স্বাক্ষর নেওয়া বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। শুধু তাই নয়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ক্ষুদ্র ও ভোক্তা ঋণের ক্ষেত্রে ফাঁকা কিংবা তারিখবিহীন চেক নেওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ। তেমনই এক ফাঁদে আটকে পড়ার পর বাঁচার জন্য সন্তান বিক্রির কথাও ভাবতে হয়েছে জামালের স্ত্রী রেজিয়া বেগমকে। কিস্তি দিতে না পারায় প্রতিদিনই শুনতে হচ্ছে গালিগালাজ। এই বিরক্তর ছুটে মানে কি কইতাম, এই অসহ্যের কারণে আমি কালকে আমি কইছি আমার জিয়ার আমাকে মা কারণ অভাবের জন্য বলতেই মানে আমি ঋণটা যাতে মানে কাছে শোধ করতে না, মার কাছেও বলছি মা আমার এই সন্তানরা বেচারাই। শুধু রেজিয়াই নয়, জামালের বৃদ্ধ মাকেও রেহাই দিচ্ছেন না সুদের কারবারিরা। বিদার তো তার সুখের লেগে ওই হ্যাঁ আল্লাহ দুঃখ দিয়ে দিছ কি করণ যাইব, করণের বাউ নেই, গালি করে মইরা যাইব। ছেলে বলে ওই যে সংসারের মেয়েদের অভাব, এই যে মানুষে জ্বালায় যা বিচার লাগিয়া ইয়ার লাগিয়া কিস্তি লড়াই রান্না তিতা করে, কিস্তি দিতে না দেখিয়া আবল তাবল করে, সময় গালিগালাজও করে। জামালের স্ত্রী ও মায়ের অভিযোগের সত্যতা জানতে কিস্তি দেওয়ার কথা বলে কৌশলে ডেকে আনা হয় সংশ্লিষ্ট এনজিও কর্মীকে। প্রথমে বেশ স্বাভাবিকভাবেই কথা বলছিলেন তিনি। খারাপ ব্যবহার কথা প্রশ্ন আছে, আপনি কারো কাছে টাকা পাইলে পরে তাকে মাথায় বাড়ি দিয়ে টাকা নিতে পারবেন না, এমনি গালাগালি কিংবা গালাগালি কোনো কিছু না, কথা হলে ওনারা বোঝানো হয়। তারই কথা শুনে ঘরের ভেতর থেকে ডেকে আনা হয় রেজিয়া বেগমকে। তাকে সামনে দেখেই যেন আচমকা বদলে যায় এনজিও কর্মীর চেহারাও। উনি কতদিন কিস্তি দিতে পারেন নাই, আপনি সামনে থাকেন, দাঁড়ান, আপনি কথাগুলো শোনেন। এ সময় টিমের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই দ্রুত বেরিয়ে গিয়ে মোটরসাইকেলে উঠে স্টার্ট দেন। ভাই ভাই 1 মিনিট, ভাই 1 মিনিট, 1 মিনিট ভাই শোনেন, 1 মিনিট, আরে শোনেন না, আপনি একজনকে মরতে বলছেন, শোনেন। পরে মুহূর্তের মধ্যে ঘটনাস্থল ছাড়লেন ওই এনজিও কর্মী। পেছনে দাঁড়িয়ে থেকে শুধু কাঁদছিলেন রেজিয়া। এরপর যোগাযোগ করা হয় স্বাক্ষরযুক্ত সাদা স্ট্যাম্প আর ব্ল্যাঙ্ক চেক জামানত নিয়ে ঋণ দিয়ে আসে সুদের কারবারির সঙ্গে। প্রথমে কিছুতেই দেখা করতে রাজি হচ্ছিলেন না তিনি। পরে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে রাজি করানো হয়। এভাবে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া যে অন্যায়, এই তথ্যও জানেন ওই কারবারি। ঠিক আছে, অন্যায় আমার দবিতে কোনো না, আমার কথা হইছে আমি কইরে দিয়ে দিছি, খালি সিগনেচারটা রাখ। বিদেশ যাওয়ার জন্য লাখ লাখ টাকার ঋণ, সে ঋণ শোধ করতে না পেরে সন্তান বিক্রির চিন্তা। সুদে আসলে কয়েক গুণ বেড়ে যাওয়া টাকা কিন্তু এখানেই শেষ নয়। নিচ্ছে ছোট্ট একটা বিরতি। এই অনুসন্ধানের পরের অংশে আমরা দেখাবো ঋণের চাপ আর কাজ না পাওয়ার হতাশায় কিভাবে মারা গেলেন এক প্রবাসী, আর মৃত্যুর পরও কিভাবে তার পরিবারের পিছু ছাড়েনি দুর্নীতির ভোগান্তি। বিরতির পর দেখবেন গোপন ক্যামেরায় ধরা পড়া ঘুষ বাণিজ্যের সেই চাঞ্চল্যকর দৃশ্য, আর ঘটনা জেনে ক্যামেরার সামনে কিভাবে তাৎক্ষণিক অ্যাকশনে নামলেন প্রতিমন্ত্রী। ততক্ষণ সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত। আপনারা দেখছেন কিস্তির জালে বন্দী প্রবাসীরা। এবারের গল্প ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কায়ুম পালোয়ানকে নিয়ে। 1.5 বছর আগে উচ্চ সুদে 6 লাখ টাকা ঋণ নিয়ে সৌদি আরব গিয়েছিলেন কায়ুম। কিন্তু দালালের প্রতারণায় দীর্ঘদিনেও কোনো কাজ পাননি তিনি। চড়া সুদের ঋণের চাপ, ভবিষ্যতের অনিশ্চয়তা আর হতাশা সব মিলিয়ে ভেঙে পড়েছিলেন কায়ুম। অবশেষে গত এপ্রিল মাসে সৌদিতেই মারা যান তিনি। প্রায় 4.5 লাখ টাকা ঋণ করে আমি বিদেশে পাঠাইছি, কিস্তিতে বা সুদে সবগুলো মিলটিল করে। এক তো আমি ঋণের চাপই ছিল, তারপরে মনে করেন প্রায় ওর 17 মাস হয়েছে ওইখানে গেছে, সাপ্লাই ফেলাই দিচ্ছে, কোনো কাজ পায় নাই। তো বুঝতেই পারছেন 4.5 লাখ টাকা 5.5-6 লাখ টাকার মতো হয়ে গেছে সুদে। আবার এখান থেকে আমি আবার 1 লাখ টাকা দিয়ে দিলাম। এগুলো চাপ তো ওর উপর উঠতেছে, সব মিলে পারিবারিক চাপ, ঋণের চাপ, ওদিকে কাজের চাপ, কখন দেশে পাঠায় দেয়, কখন পুলিশ ধরে, এগুলো মিলে মনে করেন গত মাসের 16 তারিখে হার্ট অ্যাটাক করছে।
মারা গেছে। স্বামীর মৃত্যুর কথা বলার সময় নিজের কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করছিলেন সালমা। এমন সময় তার চোখের জল আড়াল করতেই যেন আকাশ ভেঙে বৃষ্টি নামল হঠাৎই। তাতে সালমার চোখের জল আড়াল হলেও বেরিয়ে এলো আরেক দৈন্যদশার চিত্র। চালের বিভিন্ন স্থান দিয়ে বৃষ্টির পানি ঢুকে ভিজিয়ে দিল সালমা ও তার সন্তানের মাথা গোজার ঠাঁইটুকু। কিছুক্ষণ পর বৃষ্টি থামতেই ঘরের পানি সরাতে ব্যস্ত হয়ে পড়লেন সালমা। এরই মাঝে সালমার 2 শিশুপুত্র এসে নিয়ে যেতে চাইল তার বাবার কবর দেখাতে। যেতে যেতে জানালো বিদেশে যাওয়ার আগে 2 ভাইকে একই রকমের শার্ট কিনে দিয়েছিলেন বাবা। কবর আর সেই শার্ট, এগুলো ছাড়া বাবার স্মৃতি বলতে এখন আর কিছুই নেই তাদের। ফেরার পথে সালমা জানালেন স্বামীর মৃত্যুর পর প্রবাসী বীমা দাবির টাকার আবেদন করতে একাধিকবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গেছেন তিনি, কিন্তু ঘুষ দিতে পারলেন না বলে আবেদনপত্রই নেওয়া হচ্ছে না তার। এই অভিযোগের সত্যতা জানতে পরদিন ঢাকায় আসতে বলা হলো তাকে। কথা মতো পরদিন ট্রেনে চড়ে গফরগাঁও থেকে ঢাকায় হাজির হলেন সালমা। তেজগাঁও স্টেশনে নামতেই এবার ছদ্মবেশে তার সঙ্গী হল টিম আন্ডারকভারের সদস্য। একসঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে গিয়ে সত্যতা মিলল সালমার অভিযোগের। আবেদনপত্র গ্রহণের জন্য সালমার কাছ থেকে 3,000 টাকা ঘুষ নিলেন বোর্ডের 2 কর্মী। গোপনে ধারণ করা হলো সেই ঘটনার ভিডিও ফুটেজ। এরপর সেই ঘটনার ফুটেজ নিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূরের মুখোমুখি হল টিম আন্ডারকভার। শুধুমাত্র আবেদন গ্রহণের জন্য 3,000 টাকা ঘুষ নেওয়ার কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন তিনি। শুধু আবেদন নেওয়ার জন্য? সঙ্গে সঙ্গেই এক কর্মীকে ডেকে দেখালেন ভিডিও, জানতে চাইলেন অভিযুক্তদের পরিচয়। এটা চিনি। কি দায়িত্ব? ও চিনি, এমনি কি দায়িত্ব চিনি না, ওরা চিনি। আরে যে মুরব্বী ওনাকে চিনি? এটাও চিনি স্যার। জানা গেল অভিযুক্তরা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কর্মচারী। পরিচয় পেয়ে সঙ্গে সঙ্গেই বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানকে ফোন করলেন প্রতিমন্ত্রী। ওনার আমার রুমে আছে, ওনার কথা বলার পরে আমি এই শহরতলা যাবো, আপনিও থাকবেন। ওনাদের প্রেজেন্সি কথা বলবো গ্রুপগুলো নিয়ে। প্রতিমন্ত্রীর ফোন পাবার কিছুক্ষণ পরেই তার কক্ষে হাজির হলেন ডিজি। এরপর সেখান থেকে নামা হলো ভবনের 8ম তলায়। কোন দিকে? স্বয়ং প্রতিমন্ত্রী ও ডিজিকে নিজের কক্ষে প্রবেশ করতে দেখে যেন খেই হারিয়ে ফেলেছিলেন অভিযুক্ত 2 জন। এক পর্যায়ে সম্ভিত ফিরে পান তারা, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যান। এরপর ভিডিও দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়ার কারণ জানতে চান প্রতিমন্ত্রী। 3,000 টাকা নিছেন কি জন্য? তবে জলজ্জান্ত প্রমাণ থাকার পরও নিজেদের দোষ অস্বীকার করার চেষ্টা করেন ওই 2 কর্মী। দেখলাম মৃত ব্যক্তির কাজ, মানবিক বিষয়, কারো কোনো টাকা লাগে না, যদি আল্লাহর কসম। তবে তারা মিথ্যা কথায় মন ভোলাতে পারেননি প্রতিমন্ত্রী নুরুল হক নূরের। চুপ থাকেন, আপনার কথা হলো, আপনি টাকা নিছে, আপনি তো ছিলেন, কেন টাকা নেবে? আপনাদের এটা সরকারি বেতন দেয় না? এরপরই তাৎক্ষণিক ওই 2 কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিজিকে নির্দেশ দেন নূর। ওনাদের দুইটা আপাতত চাকরি থেকে অব্যাহতি করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, স্পষ্ট যে মিডিয়ার প্রমাণের ভিত্তিতে ওনারা অফিস থেকে ঘুষ নিয়ে থাকে, এই সিম্পল একটা ফাইল প্রসেসে ওনারা টাকা নিয়ে থাকে। এই দায় আমরা কেন নেবো? আমরা এখানে মন্ত্রী, আমরা তো বলছি যে যদি দুর্নীতি ঘুষ আমরা বন্ধ না করতে, আমরা দায়িত্ব ছেড়ে দেবো। সবশেষে নিউজ 24-কে ধন্যবাদ জানিয়ে এই ধরনের অপরাধের তথ্য বেশি বেশি তুলে ধরার অনুরোধ জানান তিনি। আপনাদের থ্যাংক ইউ, আপনারা আসছেন। আপনারা, আমি এটা বলছি যে আপনাদেরকে আরও আমাদের এই মন্ত্রণালয়ের যদি আরও কোনো সংস্থার দপ্তরে আপনাদের দৃষ্টিতে এই ধরনের অনিয়ম কিংবা অব্যবস্থাপনা যদি আপনাদের চোখে পড়ে, আমাদেরকে জানান, আমরা পদক্ষেপ আপনারা আমাদেরকে জানাইছেন। আমি নিজে প্রতিমন্ত্রী হয়ে অফিস থেকে আমাদের ডিজি সহ এখানে আমরা এসে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। আসলে এইটা বাংলাদেশের মধ্যে এগুলো দৃষ্টান্ত হবে পরিবর্তনের ক্ষেত্রে। এরকম ড্রাস্টিক অ্যাকশন চললে চেঞ্জ হয়ে যাবে সিস্টেম। যে মানুষগুলো রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন, তারা নিজেরাই আজ কিস্তির জালে বন্দী। তবে সব গল্পের শেষটা এমন অন্ধকার হয় না। কত টাকা খরচ করছিল? 5 লাখ। 5 লাখ। এই 5 লাখ এই 3 বছরের কি খরচ আপনার সাকসেস? আলহামদুলিল্লাহ, আমি সুখী আছি। ধন্যবাদ। প্রতিদিন হাজার হাজার মানুষ বিদেশ যাচ্ছেন নতুন জীবনের স্বপ্ন নিয়ে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, বিদেশে যাওয়ার স্বপ্নকে ঘিরে গড়ে উঠেছে ভয়ঙ্কর এক ঋণ অর্থনীতি, যেখানে
শ্রমিকদের ঘাম ঝরে বিদেশে, আর লাভ যায় দালাল, এজেন্সি, সুদের কারবারি আর দুর্নীতিবাজদের পকেটে। এই ফাঁদে পড়ে আর কত পরিবার নিঃস্ব হলে বদলাবে এমন বাস্তবতা?